আসসালামু আলাইকুম, আমি শাহাদাত ইসলাম। আমার এই লেকচারে আমি ডাবল ইন্টিগ্রেশন মেথড নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে একটি প্রবলেম দেখতে পাচ্ছি, কম্পিউট দ্য লোকেশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ ম্যাক্সিমাম EIY অফ দ্য ফলোয়িং লোডেড বিম। অর্থাৎ এখানে আমরা একটি লোডেড বিম দেখতে পাচ্ছি। এই লোডেড বিমটির জন্য আমরা কি বের করতে হবে, এর যে ম্যাক্সিমাম EIY এর লোকেশন এবং ম্যাগনিটিউড। তাহলে EIY বলতে এখানে কি বোঝায়? ই হলো এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া এবং ওয়াই হলো এই বিমটির ডিফ্লেকশন। তো EI এই দুটির ভ্যালু যেহেতু এখানে দেয়া নেই, আমরা এই দুটি কনস্ট্যান্ট হিসেবে রাখবো এবং ওয়াইয়ের ভ্যালুটি বের করব। তো দেখা যাক আমরা কি করতে পারি। শুরুতেই আমরা যা করব, সবসময় আননোন যে রিয়েকশনগুলো সেগুলোর মান বের করে নিব। অর্থাৎ এ বি পয়েন্ট আমাদের সাপোর্ট দেওয়া আছে, এর জন্য আননোন রিয়েকশনগুলো বের করবো যেভাবে। এ পয়েন্টে আমরা মোমেন্ট নিব, সামেশন অফ মোমেন্ট A = 0। এখান থেকে আমরা বি পয়েন্টের রিয়েকশন আর বি পেয়ে যাচ্ছি। একইভাবে সামেশন অফ FY = 0 করে আমরা পেয়ে যাচ্ছি আর এ, যেটি এ পয়েন্টের রিয়েকশন। তো রিয়েকশন দুটি আমরা বসিয়ে দিলাম, ভ্যালু দুটি। যেহেতু নিচে আমার একটি আপওয়ার্ড ইউডিএল ছিল, তাহলে এ ও বি পয়েন্টের রিয়েকশনগুলো কেমন হবে? ডাউনওয়ার্ড। এটা আমরা সাইন দেখেও বুঝতে পারি, পজিটিভ নেগেটিভ দেখে। এরপর যেটি করতে হবে, এটা আমাদের একটি ইম্পর্টেন্ট একটি পার্ট এই ম্যাথের ক্ষেত্রে, সেটি হলো এর ইলাস্টিক কার্ভ ড্র করা। অর্থাৎ ইলাস্টিক কার্ভ বলতে কি বোঝায়? এই বিমটি আমরা দেখতে পাচ্ছি একটি লোডেড বিম। তো লোডের কারণে এর যে রিফ্লেকশন হবে, সেই রিফ্লেকশন বরাবর এর একটি আনুমানিক একটি ইলাস্টিক কার্ভ ড্র করতে হবে। তো ব্যাপারটি কেমন হতে পারে আমরা দেখলেই বুঝতে পারবো। যেহেতু এর নিচে একটি আপওয়ার্ড লোড ইউডিএল, তাহলে এই লোডটি কি করবে? বিমটিকে উপরের দিকে বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং যে পয়েন্টগুলোতে আমার পয়েন্ট লোড এই পয়েন্টগুলো বাঁকবে না, এই পয়েন্টগুলো স্থির থাকবে। তো মাঝখানে যখন আমরা লোড অ্যাপ্লাই করব, দুপাশে আমার এই দুটি লোড সাপোর্ট হিসেবে কাজ করছে। যখন আমরা মাঝখানে লোডটি অ্যাপ্লাই করব, তখন কি হবে? মাঝ বরাবর বেঁকে যাবে। আর মাঝ বরাবর বেঁকে যাওয়ার কারণে এর প্রান্ত দুটিও নিচের দিকে বেঁকে যাবে। তো এটি আমরা যদি একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই, তাহলে ব্যাপারটি কেমন হয় দেখি। এই ধরলাম এটি আমাদের বিম। এই বিমটিকে যখন আমরা মাঝ বরাবর, অর্থাৎ দুই পাশে আমরা সাপোর্ট দিয়ে মাঝ বরাবর যখন লোড অ্যাপ্লাই করব, তখন আমরা দেখতে পাচ্ছি মাঝখানের দিকটি উপরের দিকে বেঁকে যাচ্ছে, আর এর যে দুটি প্রান্ত দুটি নিচের দিকে বেঁকে আসছে। এখানেও ঠিক সেটি ঘটবে। মাঝ বরাবর যখন আমরা উপরের দিকে আপওয়ার্ড লোড দেব, তখন কি এটি উপরের দিকে বাঁকবে, এই কারণে প্রান্তগুলো নিচের দিকে বেঁকে আসবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা যা করব সেটি হলো মোমেন্ট। আমরা যে কোনো একটি পয়েন্টে মোমেন্ট নেব। তো মোমেন্টগুলো আমরা এমন একটি পয়েন্ট থেকে নিতে হবে যেখানে আমার লোডের ভ্যালু দেওয়া আছে। যেমন আমরা এখানে চাইলে স্টার্ট পয়েন্ট থেকে নিতে পারি না, কারণ এর স্টার্ট পয়েন্টে কোনো লোড দেওয়া নেই। মোমেন্টে আমরা মনে রাখবো এই কথাটি, যে অবশ্যই এমন একটি পয়েন্ট থেকে নিব যেখানে কোনো একটি লোড দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই যে পয়েন্ট, এ পয়েন্ট ছিল যেটি, এই পয়েন্টে আমার একটি লোডের ভ্যালু দেওয়া আছে, একটি ডাউনওয়ার্ড লোড 2.625। এই পয়েন্ট থেকে আমরা মোমেন্ট নেব এই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে, অর্থাৎ এটি আমরা মূলত সেকশন মেথড অনুযায়ী নেব এই মোমেন্টটি। তার মানে এই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে একটি পয়েন্টে মোমেন্ট নিব, এক্স ডিস্টেন্স দূরের কোনো পয়েন্টে মোমেন্ট নেব। অর্থাৎ এই লোডের জন্য যদি নেই, তাহলে এটি কোথায় কাজ করবে? ওই এক্স ডিস্টেন্স দূরে যেখানে সেকশন নিব, সেই সেকশনের লেফট সাইডে এই লোডটি আছে। তো একইভাবে আমরা প্রত্যেকটি লোডের জন্য অথবা মোমেন্টের জন্য আমরা এখানে মোমেন্ট নেব। দেখা যাক কীভাবে নেওয়া যায়। তো বুঝার সুবিধার্থে আমি এই এক্সটির নাম দিয়েছি হলো চলমান এক্স, অর্থাৎ এই এক্সটি চলতে থাকবে। তো এই এক্স এর শেষ প্রান্ত কোথায়, কোন পয়েন্ট পর্যন্ত চলবে? এটি চলবে একেবারে শেষ পয়েন্টের আগ পর্যন্ত। অর্থাৎ আমরা এখানে শেষ পয়েন্ট দেখতে পাচ্ছি, এটি একদম শেষ হবে না, শেষে গিয়ে মিলবে না, শেষ পয়েন্টের একদম পূর্ব মুহূর্তে গিয়ে এক্সটি থামবে। এভাবেই আমরা ভেবে নিব। এটি সহজে বোঝার জন্য, এছাড়া আমরা যারা সেকশন মেথড বুঝি, সেকশন মেথড অনুযায়ীও করতে পারি একই কথা। তো দেখি কি করা হলো এখানে। মোমেন্ট, তো এই বিমটির জন্য আমরা মোমেন্ট বের করব। মোমেন্ট = -2.625 × x। অর্থাৎ এই লোডের জন্য আমরা এক্স ডিস্টেন্স দূরে যে মোমেন্ট পাবো, সেটি কি হবে? লোড ইনটু ডিস্টেন্স। এক্স ডিস্টেন্স দূরের কোনো পয়েন্টে আমরা বলেছিলাম যে এক্স গিয়ে কোথায় থামবে? একদম শেষ প্রান্তের আগের পয়েন্টে। অর্থাৎ আমরা এখানে 2 + 4 + 2, অর্থাৎ 2 + 4 6 + 2 8 8 + 3 11 11 + 3 14
তো এক্স এর ডিস্টেন্স আমরা 14 ধরতে পারবো না, 14 এর ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত এর আগের এমন একটি পয়েন্ট যেটা আমাদের অজানা, সেই পয়েন্টে আমরা মূলত মোমেন্টটি নেব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টের জন্য যে মোমেন্ট সেটি কি হবে, লোড ইনটু ডিস্টেন্স, এর যে লম্ব দূরত্ব। তো এটি নেগেটিভ হওয়ার কারণ কি, এটা আমরা সেকশন মেথডে দেখিয়েছিলাম। অর্থাৎ এটি বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা যখন লেফট সাইডে মোমেন্ট নেব তখন ক্লকওয়াইজ হবে পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। লেফট সাইডে যখন নেব তখন ক্লকওয়াইজ পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। আমরা যখন এই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে মোমেন্ট নিচ্ছি তাহলে আমার এক্স ডিস্টেন্স দূরে সেকশন ধরছি, তাহলে সেকশনের লেফট সাইডের যে লোড সেটির জন্য আমরা মোমেন্ট নিচ্ছি। তাহলে লেফট সাইডে আমরা কি জানি, লেফট সাইডে হলো ক্লকওয়াইজ পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তাহলে এক্স ডিস্টেন্স দূরের সেই পয়েন্টের জন্য আমরা কিভাবে এটি পাবো, এক্স ডিস্টেন্স দূরের সেই পয়েন্ট থেকে আমরা এভাবে আসতে হবে, এসে নিচের দিকে নামবো, যেহেতু ডাউনওয়ার্ড লোড। তাহলে এটি কীভাবে কাজ করছে, এন্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা কি জানি, লেফট সাইডে এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ, এই জন্য এই ভ্যালুটি হবে নেগেটিভ। আচ্ছা, এই লোডের জন্য আমরা নিলাম। এবার জন্য যদি আমাদের বাকি যে লোডগুলো, অর্থাৎ এটির জন্য নেই, ইউডিএল এর জন্য, তাহলে আমরা নিচ্ছি কিন্তু এই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে, এই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে। তো এই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে আমার ইউডিএল এর জন্য যদি মোমেন্ট নেই, ইউডিএল এর ভ্যালু কত হবে, এখানে ইউডিএল আমরা জানি এখানে আছে হলো 1 কিলো পাউন্ড পার ফিট। এছাড়া এটি 4 ফিট জুড়ে বিস্তৃত, তাহলে এখান থেকে আমরা পাবো 4 ইন্টু 1, কিন্তু প্রকৃতপক্ষে তা হবে না, কারণ আমরা এই পয়েন্ট থেকে মোমেন্টটি নিচ্ছি, এই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে, বারবার বলছি আমি। তাহলে আমাকে অবশ্যই ইউডিএলটাকে এই পয়েন্ট পর্যন্ত মিলিয়ে নিতে হবে, এই পয়েন্ট পর্যন্ত মিলিয়ে নিতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে আমার যে লোডের জন্য, ইউডিএল এর জন্য যে মোমেন্ট পাবো সেটি কি হবে, 1 ইন্টু এক্স মাইনাস 2, অর্থাৎ এক্স, আমরা এক্সটিকে পুরোটি ধরছি, পুরোটি যদি ধরি তাহলে আমার ইউডিএল বাড়িয়ে নিতে হবে। তাহলে যতটুকু বাড়ালাম, অর্থাৎ 2 ফিট আমরা বাড়িয়ে নিলে 2 আবার মাইনাস করে দিতে হবে, ডিস্টেন্স থেকে 2 মাইনাস করতে হবে। তাহলে আমার টোটাল লোড কত হবে, এখানে ছিল 1 কিলো পাউন্ড পার ফিট, তাহলে 1 ইন্টু এক্স মাইনাস 2, আমরা আবারও বোঝার চেষ্টা করি, 1 ইন্টু এক্স মাইনাস 2, লোড ইন্টু ডিস্টেন্স। ইউডিএল এর ক্ষেত্রে আমরা টোটাল লোড কীভাবে হিসাব করি, লোড ইন্টু ডিস্টেন্স। লোড হলো এখানে 1, ডিস্টেন্সটি আমার কত হবে, ডিস্টেন্স হবে, আমরা এখান থেকে যেহেতু ডিস্টেন্স হিসাব করছি এক্স ফিট দূরে, কিন্তু আমার এক্স সম্পূর্ণটাতে ইউডিএল দেয়া নেই, অর্থাৎ এখানে যে 2 ফিট এখানে ইউডিএল নাই, তাহলে এই অংশটুকু কি করতে হবে, মাইনাস করতে হবে, এক্স মাইনাস 2। তাহলে আমরা টোটাল লোড পাবো কি হবে, 1 ইন্টু এক্স মাইনাস 2, এবং এই লোডটি কোথায় কাজ করবে, এর যে ডিস্টেন্স হবে এক্স মাইনাস 2 এর হাফ, অর্থাৎ আমরা যে ডিস্টেন্স প্রথমে ধরেছি টোটাল লোডের জন্য 1 ইন্টু এক্স মাইনাস 2, এটি হলো আমার টোটাল লোড, এবং এই লোডটি কাজ করবে কোথায়, এর যে সেন্ট্রয়েড এক্স মাইনাস 2 এর হাফে। আমরা একসাথে লিখলে কীভাবে লেখা যায়, 1 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 2। আচ্ছা, আমরা যে এখানে যা করলাম, ইউডিএল লোডটিকে কিন্তু আমরা এই পর্যন্ত রাখিনি, অর্থাৎ এক্স এর যে ডিস্টেন্স 2 ফিট প্লাস 4 ফিট 6 ফিট পর্যন্ত রাখিনি, আমরা কিন্তু এটিকে এক্স পর্যন্ত নিয়ে গেছি, 1 ইন্টু এক্স মাইনাস 2, অর্থাৎ এক্স কতটুক আমি বলেছিলাম, শেষ পয়েন্টের আগে পর্যন্ত। তাহলে এক্স থেকে শুধুমাত্র আমরা 2 বাদ দিয়েছি, কিন্তু এই অংশগুলো কিন্তু বাদ দিইনি, 2 3 3 এই অংশগুলো বাদ দিইনি, এই অংশটুকু আমরা ইউডিএল ধরে নিয়েছি। এই অংশটুকু যেহেতু আমরা ইউডিএল ধরে নিয়েছি, তাহলে এর একটি অপোজিট, অর্থাৎ এটিকে বলে হলো, অর্থাৎ এখানে একটি এন্টি লোড দিতে হবে, যেহেতু আমরা এখানে এটিকে পুরোটি ধরে নিয়েছি ইউডিএল শেষ পয়েন্ট পর্যন্ত, এক্স পর্যন্ত, এক্স ডিস্টেন্স পর্যন্ত। তাহলে এর একটি অপোজিট ডিরেকশনে কি, এর একটি এন্টি লোড দিতে হবে এখানে। এর জন্য কি করতে হবে, এর জন্য এই যে পয়েন্টে আমার শেষ হয়েছে, অর্থাৎ আমি যে সহজে বোঝানোর চেষ্টা করি, এখানে এ পর্যন্ত আমার ইউডিএল ছিল, কিন্তু আমি মোমেন্টের জন্য এতটুকু মোমেন্ট নিতে পারবো না, আমি মোমেন্ট নিতে হবে এক্স ডিস্টেন্স দূরে, ওই একই পয়েন্টে। এই জন্য আমরা কি করেছিলাম, এখান থেকে এই পুরাটাকে ইউডিএল ধরে নিয়েছিলাম, যাতে আমি এক্স ডিস্টেন্স সম্পূর্ণটি পাই। আবারও বোঝার চেষ্টা করি, এখানে টোটাল লোড ছিল হলো 1 কিলো পাউন্ড পার ফিট, তাহলে আমরা কি করেছিলাম,
1 ইন্টু এক্স এক্স মাইনাস টু, অর্থাৎ এই অংশটুকু বাদ দিয়েছি। এছাড়া আমার যে পুরো যে অংশটা এক্স আমি বলেছিলাম এই যে শেষ পয়েন্টের পূর্ব পর্যন্ত যে কোনো একটি পয়েন্ট, এর আগে যে কোনো একটি পয়েন্টে আমরা সেকশন নেব। তাহলে আমরা এক্স পুরো ডিস্টেন্সটি ধরেছিলাম ইউডিএল লোডের জন্য, তো এই অংশটিকে আমরা ইউডিএল হিসেবে ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে এটিকে আবার কি করতে হবে, আমার বিয়োগ করতে হবে বাদ দেওয়ার জন্য। ওই পাশে আরেকটি ইউডিএল নিয়ে নিতে হবে যাতে দুই পাশের দুটি কাটা যায়। বুঝার চেষ্টা করি। তো এখন যেহেতু এই নিচের লোডটুকুর জন্য আমরা মোমেন্ট নিয়েছি, এখন কি করতে হবে, উপরের যে ইউডিএল চলে আসছে এর জন্য আরেকবার মোমেন্ট নিতে হবে। তো এটি কী হবে, আচ্ছা তার আগে দেখি এখানে আমার পজিটিভ কেন হয়। আমরা লেফট সাইডে সেকশন নিচ্ছি এখানে, তাহলে লেফট সাইডে সব ক্যালকুলেশন হবে। তো লেফট সাইডে এটি কীভাবে কাজ করছে, উপরের দিকে, অর্থাৎ এখান থেকে আমরা এভাবে আসবো উপরের দিকে ক্লকওয়াইজ, লেফট সাইডে ক্লকওয়াইজ পজিটিভ, এজন্য এটি ছিল পজিটিভ। এখন যদি আমরা আমাদের উপরের যে ইউডিএল দিতে হলো এর জন্য যে মোমেন্ট নেব, এটি কি কীরকম হবে, এটি হলো ডাউনওয়ার্ড। তাহলে এখান থেকে এই সেকশন থেকে আমরা লেফট সাইডে এসে ডাউনওয়ার্ড অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, এজন্য এটি নেগেটিভ। তো এর যে লোডের হিসাব এটি কী হবে, লোডের ভ্যালু তো 1 দেওয়া ছিল, 1 ইন্টু এখানে ডিস্টেন্স কত, এক্স মাইনাস 6, অর্থাৎ এক্স তো হলো সম্পূর্ণটি, এক্স থেকে আমরা 6 বাদ দিব। যেহেতু আমার লোডটি শুরু হয়েছে এখান থেকে, তাহলে আমরা আগের যে ডিস্টেন্স সেটি বাদ দিতে হবে, 2 + 4 অর্থাৎ 6 মাইনাস করতে হবে এক্স থেকে। তাহলে 1 ইন্টু এক্স মাইনাস 6 এটি হলো লোড। লোডটি কোথায় কাজ করবে, ডিস্টেন্সের হাফে, এক্স মাইনাস 6/2। তাহলে দুটি এক্স মাইনাস 6 এখানে থাকছে গুণাকারে, যেটিকে আমরা স্কোয়ার দিয়ে লিখলাম। এই অংশটি আমাদের একটু বোঝার জন্য ক্রিটিক্যাল, আর বাকি যে অংশগুলো সেগুলো আগের মতোই। এই লোডটির জন্য আমরা যদি এক্স ডিস্টেন্স দূরে এই লোডটির জন্য যদি আমরা মোমেন্ট নিতে চাই, তাহলে এক্স ডিস্টেন্স দূরে এখানে আমাদের সেকশন, এই সেকশনে যদি আমরা মোমেন্ট নিতে চাই তাহলে এই লোডের জন্য আমার ডিস্টেন্স মূলত কতটুকু, এখান থেকে এতটুকু, তার মানে আগের যে ডিস্টেন্স সেটি এর লম্ব দূরত্বে অ্যাড হবে না। তাহলে এক্স থেকে আমরা 2 + 4 6 + 2 অর্থাৎ 8 এতটুকু মাইনাস করতে হবে। তো সেটি করলাম এক্স মাইনাস 8। আবারও বলছি, এই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে এই লোডের জন্য যে মোমেন্ট পাবো তার ডিস্টেন্সে আমরা এক্স সম্পূর্ণ ডিস্টেন্স নেব না, এখান থেকে যে লম্ব দূরত্ব এই লোডের শুধু এতটুকু ক্যালকুলেশন করব। তাহলে এক্স থেকে আমার এর আগের যে ডিস্টেন্স সেটি মাইনাস করতে হবে, এই জন্যই এক্স মাইনাস 8। তারপর যেটি করলো, এক্সট্রা আমার একটি মোমেন্ট দেওয়া ছিল 5। তো সেকশনের লেফট সাইডে মোমেন্ট কেমন, ক্লকওয়াইজ, তাহলে এটি হবে পজিটিভ। আচ্ছা, যেহেতু এটি শুধুমাত্র 5, কোনো ডিস্টেন্স নেই, আমরা চাইলে এখানে x - 10⁻⁴, কোনো কিছুর পাওয়ার 0 দিলে আমরা জানি 1, তাহলে শুধু 5ই থাকছে। এটা আমাদের সুবিধার্থে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করব, এক্সট্রা মোমেন্ট দেওয়া থাকলে এটা আমরা কি করলাম, x - 10⁻�0 দিয়ে নিলাম। 10 কেন, এখানে ডিস্টেন্স দেখতে পাচ্ছি আমরা 2 + 4 6, 6 + 2 8, তারপর আচ্ছা 10 হওয়ার কারণ এখানে মূলত আচ্ছা এটি হবে আমাদের 2, 3 হবে না, এখানে আমার 2 দেওয়া ছিল ডিস্টেন্স, এখানে একটি মিস্টেক। তো আমরা এটা একটু কারেকশন করে নিব। এই ডিস্টেন্সটি হবে আমার 2। তাহলে আমরা এখানে কি পাই, এক্সের যে ডিস্টেন্সটি এখানে এক্স থেকে কত মাইনাস করব, মোমেন্ট নিচ্ছি এই পয়েন্টে, তাহলে এখান থেকে এক্স বাকি অংশটুকু আমরা নিব শুধুমাত্র, এর সামনের যে অংশ এটি মাইনাস হবে 2 + 4 6, 6 + 2 8, 8 + 2 10। এটা আমাদের সুবিধার জন্য দিলাম, যেহেতু আমরা পরবর্তীতে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, তাহলে আমরা একটা ইকুয়েশন জানি, m/ei = d²y/dx², অথবা d²y/dx² = m/ei। তো এখান থেকে আমরা m এর পরিবর্তে কি লিখতে পারি, ei × d²y/dx²। আমরা আগে বলছি ই হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। এই ভ্যালুগুলো আমাদের দেওয়া নেই, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আমার ফর্মুলা অনুযায়ী চলে আসলো মোমেন্টের যে ফর্মুলা। এছাড়া d²y/dx² পেলাম আমরা ফর্মুলা অনুযায়ী, y এখানে ডিফ্লেকশন। তো এখানে যে লাইনটি ছিল সেটি মূলত এটিকে আমরা ধরলাম ইকুয়েশন 1। ইকুয়েশন 1কে আমরা এখন কি করব, ইকুয়েশন 1কে আমরা ইন্টিগ্রেশন করব।
তো এই ফর্মুলাটির নামই হলো আমার ডাবল ইন্টিগ্রেশন মেথড, অর্থাৎ আমরা দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। তো 1কে যদি আমরা উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটিকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পেয়ে যাবো, ডিওয়াই বাই ডিএক্স। এছাড়া এই পাশে এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি এক্স স্কোয়ার বাই 2, তারপর এখানে এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 2, তাহলে এটা কি হয়ে যাবে, পাওয়ার 3/3, অর্থাৎ 3 ইন্টু 2 6। আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এই ফর্মুলাটি আমরা এখানে প্রতি ক্ষেত্রে ইউজ করব। পাওয়ারগুলো এক করে বাড়বে এবং এর ভ্যালুটি নিচে গুণ হবে। আরেকটু যদি দেখি এখানে এই যে এক্স মাইনাস 6 টু দি পাওয়ার 2, তাহলে এর পাওয়ার কি এক বাড়বে, এক্স মাইনাস 6 টু দি পাওয়ার 2 প্লাস 1 অর্থাৎ 3। এই 3 আবার নিচে যদি আমরা ভাগ দিই 3 ইন্টু 2 কত হবে 6। তো এইভাবেই করলাম প্রতিটি। তো এখানে এক্স মাইনাস 10 টু দি পাওয়ার 0 নেওয়ার কারণ কি, এখানে যেহেতু ইন্টিগ্রেশন করছি এখন 0টি 1 যোগ হয়ে কত হয়ে যাবে, পাওয়ার 1 চলে আসবে। আর আমরা জানি ইন্টিগ্রেশন করলে আমাদের একটি কনস্ট্যান্ট আসবে, এটা আরবিটারি কনস্ট্যান্ট সি, কনস্ট্যান্ট ভ্যালুটি নিয়ে নিলাম। তো আমরা একবার মাত্র এখানে ইন্টিগ্রেশন করলাম, যেহেতু ডাবল ইন্টিগ্রেশন মেথড আরও একবার ইন্টিগ্রেশন করতে হবে। তো এগেইন আমরা ইন্টিগ্রেশন করব একই পদ্ধতিতে। ডিওয়াই ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এখানে আমার ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটিকে ইন্টিগ্রেশন করে পেয়েছিলাম ডিওয়াই ডিএক্স। তো এটিকে পুনরায় ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব ওয়াই, তারপরে ইন্টিগ্রেশনগুলো সেম। তো আরেকবার ইন্টিগ্রেশন করলে আরেকটি কনস্ট্যান্ট আসবে, আগের কনস্ট্যান্টকে আমরা C1 ধরেছিলাম, আগের যে কনস্ট্যান্ট সেটি হবে আমাদের C1, অর্থাৎ এটি হবে C1। তো C1 কে যখন আবার ইন্টিগ্রেশন করবো এর সাথে কি একটি x আসবে, অর্থাৎ হয়ে যাবে C1x। আবার নতুন আরেকটি কনস্ট্যান্ট আসবে, সেটি হলো C2। তো এটিকে আমরা ইকুয়েশন 3 ধরলাম। তো এখন আমরা আমাদের মেইন ফিগারে চলে যাই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হলো আমার যে ডিফ্লেকশন বিমের যে কার্ভারচার যে লাইন, অর্থাৎ ইলাস্টিক যে কার্ভ, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলোতে ডিফ্লেকশন আসছে, কিন্তু যেখানে আমার লোড ছিল, অর্থাৎ এই যে এ পয়েন্ট বি পয়েন্ট যেখানে সাপোর্ট দেওয়া ছিল সেখানে আমার কোনো ডিফ্লেকশন হয়নি, তাহলে শুরু থেকে 4 ফিট ডিস্টেন্স দূরে আমার ডিফ্লেকশনের ভ্যালু 0, অথবা এক্স এর, যেহেতু আমরা এক্স নিয়েছিলাম এখানে, এক্স এর ভ্যালু অনুযায়ী যদি বলি এক্স যখন 0, এক্স এর ডিস্টেন্স যখন 0 তখন আমার ডিফ্লেকশন 0, আবার এক্স এর ভ্যালু যখন এই পয়েন্টে অর্থাৎ 2 + 4 + 2 4 + 4 অর্থাৎ 8, এক্স এর ডিস্টেন্স যখন 8 তখন আমার ডিফ্লেকশন 0। আমরা এই পয়েন্টগুলো ইউজ করতে পারি। এক্স যখন 0 ছিল তখন আমার ডিফ্লেকশন ওয়াই ছিল 0, তো এক্স এর মান ওয়াই এর মান আমরা 0 বসাবো, বসিয়ে আমরা এই 3 নং ইকুয়েশন থেকে কি পাচ্ছি, C2 হলো 0। তো এক্স যখন 8 ছিল তখন আমাদের ডিফ্লেকশন 0 ছিল, এক্স যখন 8 ছিল তখন আমার এই পয়েন্টে কোনো ডিফ্লেকশন নেই, এই পয়েন্টেও ডিফ্লেকশন কত হবে, 0 হবে। তো এক্স এর মান 8, ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসিয়ে আমরা C1 C2 তো 0 আগে থেকে জানি, C1 এর ভ্যালু পেয়ে যাব কত, C1 এর ভ্যালু আসবে 21.33। আচ্ছা, এখানে আরেকটি ব্যাপার আমাদেরকে জানতে হবে, সেটি হলো আমরা যখন 3 নং ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসাবো, 3 নং ইকুয়েশনে ভ্যালুগুলো যখন বসাচ্ছি তখন আমরা সবগুলো ভ্যালু কিন্তু এখান থেকে নেইনি। তো আমরা একটু দেখি কোন পর্যন্ত নিয়েছিলাম। x এর ভ্যালু হলো 8, তাহলে 8 - 2 পাই হলো কত, 6, 8 - 6 পাই হলো 4। তারপরের অংশগুলো নেইনি, অর্থাৎ 8 - 8 এই অংশটি তো 0 হয়ে যায়। আচ্ছা, এটি না হয় 0 হলো, এরপরটি হয় কত, 8 - 10 -2, তো 5 × -2। এই অংশটি তো আমরা চাইলে নিতে পারতাম না, এই অংশটিও আমরা নিব না, কারণ আমরা দেখব আমাদের যে ব্র্যাকেট এর মধ্যে যেটি নেগেটিভ ভ্যালু আসবে, যে অংশগুলোতে নেগেটিভ ভ্যালু আসবে সেটি আমরা নিব না, কারণ এটি আমাদের এখান থেকে বোঝা যায় যে এক্স এর ভ্যালু আমরা 8 এ ডিফ্লেকশন 0 পাচ্ছি। তো আমার ম্যাক্সিমাম যে ডিফ্লেকশন সেটি অবশ্যই 8 ডিস্টেন্সের ভিতরেই হবে, 8 ডিস্টেন্সের ভিতরে হবে, এর বাইরে হবে না। এই জন্য আমরা 8 - 10 এই অংশটুকুই নেওয়ার প্রয়োজন নেই বলতে এখানে আমরা এটি নিবই না। এভাবে আমরা শর্টকাট মনে রাখবো যে আমরা নেগেটিভ অংশগুলো নিব না, ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুগুলো নেগেটিভ আসে সেগুলো নিব না, এগুলো ছাড়াই ক্যালকুলেশন করব। তো C1 পেয়ে গেলাম, C2 পেয়ে গেলাম 0, এই ভ্যালুগুলো আমরা বসাবো।
তার আগে আরেকটি কাজ, অ্যাট ম্যাক্সিমাম ডিফ্লেকশন। আমাকে যেহেতু ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে হবে, ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো স্লোপ যখন 0 হবে তখন আমার ডিফ্লেকশন হবে ম্যাক্সিমাম। স্লোপ যখন 0 হবে অর্থাৎ ডিওয়াই ডিএক্স হলো আমাদের স্লোপ, স্লোপ 0 হলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবো। তো এখানে আমার ডিওয়াই ডিএক্স এর যে ইকুয়েশন ছিল ইকুয়েশন 2, এখান থেকে আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবো যদি ডিওয়াই ডিএক্স 0 বসাই। ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ডিস্টেন্স অর্থাৎ এক্স এর ভ্যালুটি পাবো। তো ডিওয়াই ডিএক্স এখানে আমরা 0 বসাবো 2 নং ইকুয়েশনে। 0 বসালে এই পাশটি আমার 0 হয়ে যায়, এখান থেকে আমার এক্স এর ইকুয়েশন আসবে। তো এখানেও আমরা কি করব, এই যে ইকুয়েশনগুলো আর কি a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এই ফর্মুলাগুলো ভাঙবো। আচ্ছা, এখানেও আমরা এক্স এর ভ্যালুগুলা অর্থাৎ এই পর্যন্ত নিয়েছে এখানে, তারপর আমরা 21 অ্যাড করলাম। আচ্ছা, তো আমরা আগের বার যখন আমরা C1 এর মান বের করলাম তখন আমরা x এর যে পরিমাণ পর্যন্ত নিয়েছিলাম অর্থাৎ x-6 পর্যন্ত নিয়েছিলাম, বাকি অংশগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। এক্ষেত্রে আমরা সেই কাজ করব যখন আমরা x এর ভ্যালু বের করব। x এর ভ্যালু যখন বের করব তখন আমরা ওই পর্যন্তই নিব, আগে যতটুকু নিয়ে কাজ করেছিলাম, বাকি অংশটা বাদ দিয়ে দিব। অর্থাৎ এখানে x-6 পর্যন্ত নিলাম, এই অংশটুকু বাদ, কিন্তু আমার যে C1 ছিল C1 এর অংশটা আমরা নিব -21.33। তো এখান থেকে আমার দ্বিঘাত সমীকরণ x এর দুটি ভ্যালু আসবে, একটি চলে আসলো 4.29, একটি হলো 18.98। 18.98 আমার আসবে না, কারণ আমার এখানে এতটা ডিস্টেন্স নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর যে ডিস্টেন্স 2 + 4 অর্থাৎ 6 + 2 8, 8 + 2 10 + 3 13 পর্যন্ত আমার স্পেন এখানে, তাহলে 19 তো হওয়া পসিবলই না। এই জন্য x এর গ্রহণযোগ্য ভ্যালু হলো 4.29। তো x এর এই ভ্যালুটি আমরা এখন কোথায় বসাবো? x এর এই ভ্যালুটি যদি আমরা আমাদের যে দুইবার ইন্টিগ্রেশন করার পর যে ইকুয়েশনটি এসেছিল অর্থাৎ এটি, এখানে যদি আমরা x এর ভ্যালু বসাই তাহলে আমরা EIY এর ভ্যালুটি পেয়ে যাচ্ছি সহজেই। x এর ভ্যালুটি আমরা 3 নং ইকুয়েশনে বসাবো, তবে এখানেও সেই একই শর্ত, আমরা x যে নেগেটিভ অংশটি আমার এসেছিল শুরুতে ওই অংশটুকু বাদ দিয়ে এখানেও ক্যালকুলেশন করব, সাথে C1 C2 থাকবে অবশ্যই। তো এখান থেকে আমরা EIY এর মান পেয়ে যাচ্ছি 58.11। তো কখনো যদি আমার EI এর ভ্যালু দেয়া থাকে তাহলে আমরা কি করব, এটিকে ভাগ দিয়ে দেব এর ভ্যালু দিয়ে। তো যেহেতু আমার এখানে ভ্যালু দেওয়া নেই, আমাকে EIY এর মান বের করতে বলছে 58.11। তো এটি ছিল এর ম্যাগনিটিউড, অর্থাৎ আমরা কোশ্চেনটি যদি আরেকবার দেখি, লোকেশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ ম্যাক্সিমাম EIY 58.11। এবং লোকেশন হলো আমরা যে x ধরেছিলাম, x থেকে ডিস্টেন্স কত হবে 4.28, অর্থাৎ এই যে এই পয়েন্ট আমরা x ধরেছিলাম, এই পয়েন্ট এখান থেকে 4.28 মিটার ডিস্টেন্স দূরে এর ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তো আপওয়ার্ড মানে এই ডিফ্লেকশনটি কোথায় হবে? উপরের দিকে। আমরা ইলাস্টিক কার্ভ থেকেও দেখতে পাচ্ছি ডিফ্লেকশনটি উপরের দিকে। তো এটিই ছিল আমাদের ডাবল ইন্টিগ্রেশন মেথড। আমাদের যদি কখনো এই মেথড উল্লেখ করে দিয়ে ডিফ্লেকশন বের করতে বলে তাহলে অবশ্যই এই মেথড দিয়েই করতে হবে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো, আমি আবারও বলছি, আমাদের যে ইলাস্টিক কার্ভ এটি ড্র করতে হবে অবশ্যই সুন্দরভাবে। তারপর আমার মোমেন্ট বুঝে নিতে হবে। মোমেন্টের ক্ষেত্রে আমি বলেছি লেফট সাইডে ক্লকওয়াইজ পজিটিভ হলে, সেকশনের লেফট সাইডে ক্লকওয়াইজ পজিটিভ হলে এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ, এবং রাইট সাইডে ক্লকওয়াইজ যদি নেগেটিভ হয় এন্টি ক্লকওয়াইজ পজিটিভ। তো আমরা এখানে যেহেতু সবসময় লেফট সাইডেই নিই, সেকশনের লেফট সাইড কনসিডার করি, তাহলে আপাতত একটি মনে রাখি, ক্লকওয়াইজ হবে আমার পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তো এইভাবে মোমেন্ট নেব, দুইবার ইন্টিগ্রেশন করব, বাকিটা আশা করি পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।